পরীক্ষা না হওয়ায় বাড়ছে সংক্রমণ, প্রতি 10 লাখে সুযোগ পাচ্ছে মাত্র 180 জন। বিপর্যয় ঠেকাতে সক্ষমতা বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। করোনা চিকিৎসা হাইড্রোক্সিক্লোরোকুইন এবং প্যাভিপিরাভি নিয়ে আশাবাদ, যাচাই বাছাই শেষে শিগগিরই সিদ্ধান্ত, বলছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। দুঃসময়ে দেশ ও মানুষের পাশে নেই অধিকাংশ ধনাঢ্য ব্যবসায়ী ও অর্থ পাচারকারী, খোঁজ নেই বহু জনপ্রতিনিধির, সমালোচনা বিশিষ্টজনদের। বিশ্বজুড়ে মৃতের সংখ্যা 2.25 লাখ ছাড়ালো, আক্রান্ত 25 লাখের ঘরে। ইতিহাসের সর্বনিম্নে তেলের দাম, অভিবাসন স্থগিতের পরিকল্পনা ট্রাম্পের। ভয়াবহ সংকটে পোশাক খাত, দোষারোপ আর সিদ্ধান্তহীনতা থেকে বেরিয়ে আসার পরামর্শ, সুনির্দিষ্ট কর্মপরিকল্পনার তাগিদ বিশেষজ্ঞদের। চট্টগ্রাম বন্দর চালু থাকলেও নেই পর্যাপ্ত পরিবহন, পণ্য ডেলিভারিতেও ধীর গতি, ভয়াবহ হয়ে উঠেছে কন্টেইনার জট। এবং ক্রিকেটের ভবিষ্যৎ নির্ধারণে বসছে আইসিসির বিশেষ বৈঠক, আন্তর্জাতিক সূচি ও টি-20 বিশ্বকাপ নিয়ে আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। স্বাগত সকাল 7টার সংবাদে, আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। দেশে প্রতি 10 লাখ মানুষের মধ্যে করোনা শনাক্তকরণের পরীক্ষা হচ্ছে মাত্র 180 জনের, যা খুবই নগণ্য। অনেকে শনাক্তের বাইরে থাকায় ঠেকানো যাচ্ছে না করোনা সংক্রমণ। বিশেষজ্ঞরা বলছেন, ভয়াবহ বিপর্যয় থেকে রক্ষা পেতে দ্রুত বাড়াতে হবে পরীক্ষা। এদিকে দক্ষিণ এশিয়ায় করোনায় সুস্থ হওয়ার হার সবচেয়ে কম বাংলাদেশে। বিস্তারিত জানাচ্ছেন হাসান পারভেজ। এপ্রিলের শুরু থেকে দেশে করোনায় শনাক্তের সংখ্যা বাড়ছে, কিন্তু সংক্রমণ বাড়তে থাকলেও একই হারে বাড়েনি পরীক্ষা। স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ মঙ্গলবারের তথ্য অনুযায়ী দেশে প্রায় 30,000 নমুনা পরীক্ষা করা হয়েছে। দেশে এখন 19টি ল্যাবে পরীক্ষা হচ্ছে। প্রতিদিন 5,500 পরীক্ষা করার সক্ষমতা থাকলেও সেগুলো সর্বোচ্চ ব্যবহার করতে পারছে না সংশ্লিষ্টরা। স্যাম্পল সংগ্রহ করবার কর্মী বাড়ানো দরকার। স্যাম্পল সংগ্রহ করার কর্মী যত বাড়বে, আমরা তত নমুনা সংগ্রহ করতে পারবো। দ্বিতীয় হচ্ছে, আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় সামাজিক হেনস্থা হওয়ার ভয়ে বেশ কিছু মানুষ তারা টেস্ট করতে চাচ্ছে না বা তারা চিকিৎসা করতে যাচ্ছে না, তারা লক্ষণ নিয়ে ঘরেই বসে আছে। করোনায় বেশি শনাক্ত হয়েছে বিশ্বের এমন দেশগুলোতে দেখা যাচ্ছে পরীক্ষার হার অনেক বেশি। প্রতি 10 লাখে গড়ে 15,000-এর বেশি পরীক্ষা করা হচ্ছে এসব দেশে। কিন্তু বাংলাদেশে পরীক্ষা করার হার হতাশাজনক। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশে পরীক্ষার হার খুবই কম। মঙ্গলবার সন্ধ্যা 7টা পর্যন্ত ওয়ার্ল্ড ও মিটারসেট পরিসংখ্যানে দেখা যায়, দেশে প্রতি 10 লাখ মানুষের মধ্যে গড়ে 180 জনের করোনা শনাক্তকরণের পরীক্ষা হচ্ছে, মোট জনসংখ্যার অনুপাতে, যা একেবারেই কম। একটা পেশেন্টকে আমরা আইডেন্টিফাই করতে পারলাম না, আনআইডেন্টিফাইড পেশেন্ট থাকলো, সে কোথায় ছড়াচ্ছে সেটা তো আমরা বুঝতে পারবো না। তাকে পেলাম না, সে কাকে ছড়াচ্ছে তাও পেলাম না। তাহলে হঠাৎ তখন দেখা যাবে একটা জায়গায় অনেকগুলো পজিটিভ পেলাম। এই ঘটনা আমাদের ঘটতেছে। তো দক্ষিণ এশিয়ায় ক্ষতিগ্রস্ত দেশগুলোই দেখা যাচ্ছে সুস্থ হওয়ার হার বাংলাদেশে সবচেয়ে কম, যেখানে অন্য দেশগুলো 2 অঙ্কে থাকলেও বাংলাদেশে 1 অঙ্কে আটকে আছে। বিশেষজ্ঞরা বলছেন, করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসায় আরো মনোযোগী হতে হবে। সুস্থ হওয়ার হার বাংলাদেশে কম মানে হলো যে মানুষগুলো ইনফেক্টেড হচ্ছে তাদের আমরা সুচিকিৎসা দিতে পারছি না। করোনায় আক্রান্ত রোগীদের যেসব স্বাস্থ্যকর্মী সেবা দেবে, তাদের পর্যাপ্ত সুরক্ষা দিতে না পারলে সামনে পরিস্থিতি আরো খারাপ হওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। পিপি কোয়ালিটি নিশ্চিত করা। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। করোনা চিকিৎসায় কাজে আসতে পারে এমন 2টি আলোচিত ঔষধ, হাইড্রোক্সিক্লোরোকুইন এবং প্যাভিপিরাভি নিয়ে আশাবাদী বাংলাদেশের বেশ কয়েকটি ঔষধ কোম্পানি। তারা বলছেন, সরকার অনুমতি দিলে যে কোনো সময় দেশের চাহিদা পূরণের মতো সক্ষমতা তাদের আছে। আর ঔষধ প্রশাসন বলছে, যাচাই বাছাই শেষে খুব শিগগিরই সিদ্ধান্ত নেবে সরকার। বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা।
প্রতিষেধক কিংবা করোনা চিকিৎসার ওষুধ আবিষ্কারে রাত দিন গবেষণা করছে সমগ্র বিশ্ব। তেমন কোনো ওষুধ আবিষ্কার করতে না পারলেও করোনা চিকিৎসায় কাজে আসতে পারে এমন কয়েকটি ওষুধ নিয়ে চলছে পরীক্ষা নিরীক্ষা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখনো পর্যন্ত সুনির্দিষ্ট কোনো ওষুধকে স্বীকৃতি না দিলেও পরীক্ষামূলকভাবে হাইড্রোক্সিক্লোরোকুইন ও ফ্যাভিপিরাভি ওষুধ দুটি নিয়ে আশাবাদী গবেষকরা। আশা জাগানিয়া এই ওষুধ দুইটির মধ্যে হাইড্রোক্সিক্লোরোকুইন বেশ আগে থেকেই বাণিজ্যিকভাবে উৎপাদন করে আসছে বাংলাদেশের ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আর ফ্যাভিপিরাভি গ্রুপের ওষুধ তৈরির জন্য সরকারের কাছে অনুমতি চেয়েছে আরেক দেশীয় কোম্পানি বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। অলরেডি বাংলাদেশ কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে একটা অবস্থানে আছে। আমরা এর আগেও অ্যান্টিভাইরাল প্রোডাক্ট দিয়েছি, অ্যান্টি ক্যান্সার প্রোডাক্ট যেগুলো দিয়েছি। জাপানে মনে করেন এভিগানের যে দাম, তার আমার মনে হয় যে আমরা 400 টাকা পার ট্যাবলেট, জাপান থেকে আনলে হয়তো এর দাম পড়বে পার ট্যাবলেট 5000 টাকা। আমাদের পেশেন্টের যে এরকম দেখতেছি সংখ্যাটা খুব যদি র্যাপিড গ্রো না করে তাহলে ইনশাল্লাহ চালাই নেওয়া যাবে। যে ওষুধটা নিয়ে সবচাইতে বেশি আলোচনা হচ্ছে সেটা হচ্ছে হাইড্রোক্সিক্লোরোকুইন। এটা বেসিক্যালি ম্যালেরিয়ার ওষুধ। আমাদের অনেক দিন ধরে এটা আছে, কিছু নির্দেশনা আছে এবং ওই হিসাবে আমরা প্রস্তুত করে রেখেছি। অলরেডি কিছু কিছু সাপ্লাইও দিয়েছি। সমস্ত কিছুই ডিজিডি এর নির্দেশনা অনুযায়ী আমরা করছি। ইনসেপ্টা, বিকন ছাড়াও এসকেএফ, বেক্সিমকো এবং জিসকার মতো আরও কয়েকটি দেশীয় ওষুধ কোম্পানি দাবি করছে বিশ্বব্যাপী পরীক্ষামূলকভাবে যে ওষুধগুলো ব্যবহৃত হচ্ছে তা উৎপাদন করতে সক্ষম তারাও। এরই মধ্যে করোনা চিকিৎসায় কাজে আসতে পারে এমন সব ওষুধ বিদেশে রপ্তানির উপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। ওষুধ প্রশাসন বলছে যাচাই বাছাই শেষে বাণিজ্যিক উৎপাদন না, বরং নিজেদের কাজে লাগাতে খুব শিগগির দেশীয় কোম্পানিগুলোকে দিক নির্দেশনা দেবে তারা। যদি আমাদের ফিজিশিয়ানরা মনে করেন হ্যাঁ ন্যাশনাল গাইডলাইন অনুযায়ী এই ওষুধটা কাজে লাগবে করোনা রোগে অথবা তখন আমরা কিন্তু সেটি যেন আমরা সরবরাহ করতে পারি সেই প্রস্তুতিটা আসলে আমরা নিয়ে রেখেছি ওষুধ প্রশাসন থেকে এবং আমাদের বিভিন্ন ম্যানুফ্যাকচারার যারা তাদের পক্ষ থেকে। করোনা চিকিৎসায় এরই মধ্যে সরকার থেকে যে গাইডলাইন তৈরি করা হয়েছে সেখানে হাইড্রোক্সিক্লোরোকুইন সহ বেশ কয়েকটি ওষুধ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এখনও পর্যন্ত সুনির্দিষ্ট কোনো ওষুধকে করোনা চিকিৎসার জন্য স্বীকৃতি দেওয়া না হলেও কয়েকটি ওষুধের ব্যাপারে আশাবাদী গবেষকরা। করোনা চিকিৎসায় এই ওষুধ প্রস্তুতির প্রক্রিয়ায় পিছিয়ে নেই বাংলাদেশও। লাকমিনা জেসমিন, সোমা, নিউজ 24, ঢাকা। করোনা ভাইরাসের সঙ্গে লড়তে পুরো দেশ যখন থমকে আছে দীর্ঘ সময়ের লকডাউনে, সেই দুর্দিনে নিরন্ন মানুষের পাশে নেই দেশের অধিকাংশ ধনাঢ্য ব্যবসায়ী, এনজিও আর মোবাইল অপারেটররা। বিশ্লেষকরা বলছেন দেশের সম্পদ দিয়ে ব্যবসা করে তারা ধনী হলেও তাদের মধ্যে দেশপ্রেম নেই মানুষের প্রতি ভালোবাসা। এই শ্রেণী দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত নয়, বরং সম্পদ পাচারই তাদের উদ্দেশ্য। ফলে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিশ্লেষকরা। আরও জানাচ্ছেন তানজির মেহেদি। নেই কাজ, নেই আয়, ফুরিয়েছে সঞ্চয়, ঘরবন্দি জীবন উনুনে হাড়ি চড়ে না। ফলে ক্ষুধার্ত মানুষ প্রাণনাশী করোনার প্রতিরোধ ভেঙে সামাজিক দূরত্বকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নেমে এসেছেন রাস্তায়। দাবি দুবেলা দুমুঠো খাবার। সংকটকালে এসব নিরন্ন মানুষের পাশে যাদের থাকার কথা ছিল তাদের কারো দেখা নেই। উল্টো তৃণমূলের অনেক জনপ্রতিনিধি মেতেছেন ত্রাণ চুরির উৎসবে, আর কতিপয় সংসদ সদস্য আছেন পিনপতন নীরবতায়। আনুষ্ঠানিক দায়িত্ব না পেলেও ঢাকার নবনির্বাচিত 2 মেয়র কদিন আগে নগরীর অলিগলিতে হাঁক ডাক দিলেও এখন তাদের সারা শব্দ নেই। ধনী লোকরা তো আমাদের দেশে এই যে ধন সম্পদ যেটা সংগ্রহ করছে সেটা পরিশ্রম না করে করেছে। তারা যে মেহনতি মানুষ, তাদের যে দুঃখ কষ্ট সেইটা বোঝে না। এই আমাদের ধনী শ্রেণীর লোকরা বাংলাদেশের কোনো ভবিষ্যৎ আছে বলেই মনে করে না, কিন্তু এখান থেকে যতটা পারা যায় সম্পদ পাচার করতে চায়। বিভিন্ন সময় পরামর্শ নিয়ে হাজির হলেও এই বৈশ্বিক দুর্যোগে নিশ্চুপ বেশিরভাগ বেসরকারি উন্নয়ন সংস্থা। সামর্থ্য থাকলেও সহযোগিতার হাত বাড়াচ্ছেন না তারা। এই সব ব্যক্তিদের প্রায় বেশিরভাগই কিন্তু ব্যাংক লুটেরা। তাদের বিরুদ্ধে সেই ঋণ খেলাপির মামলাগুলো ত্বরান্বিত করা। এদের অনেকেই ইনকাম ট্যাক্স ঠিক মতো দিচ্ছে না, তাদের সেই ইনকাম ট্যাক্সের ব্যাপারে তদন্ত করা। দুদকের দায়িত্ব হবে তাদের সম্পদের হিসাব গ্রহণ করা। বেশি আয়ের মানুষের উপর একটি ইমার্জেন্সি ট্যাক্স আরোপণ করা। সমাজের ধনী আর বড় বড় ব্যবসায়ীরাও কেমন যেন হাত গুটিয়ে বসে আছেন, যেন এই দুর্যোগে কারো কিছু করার নেই।
বড্ড চুপচাপ হয়ে আছে মোবাইল অপারেটর প্রতিষ্ঠানগুলো। যারা নীরব আছে ওদের মধ্যে কথা বলে লাভ নাই, তারা চিরকালই নীরব থাকবে। এটা খুব স্বার্থপর। এদেশের যারা চুরি টুরি করে অনেক বড় ধরে যারা, তারা এখন সিঙ্গাপুরে, কাতারে, দুবাইতে এবং কানাডাতে এই 3 জায়গায় পালিয়ে গেছে সব। বিশ্লেষকরা বলছেন সমাজের সব শিল্পপতি কিংবা ধনীরা একরকম নয়। তাদের অনেকেই এগিয়ে এসেছেন এই দুঃসময়ে, বাড়িয়ে দিয়েছেন সহযোগিতার হাত। তাই আশাটা এখনো জিয়ে আছে। তানজির মেহেদি, নিউজ 24, ঢাকা। মানুষের এমন দুঃসময়ে যেসব জনপ্রতিনিধি পাশে নেই, এর দায়ে রাজনীতি থেকেই তাদের বিদায় করা উচিত বলে মনে করেন বিশিষ্ট নাগরিকেরা। একই সঙ্গে আওয়ামী লীগ, বিএনপির একাধিক নেতা, এমনকি রাজধানীর 2 জন এমপিও তাদের সহকর্মীদের এমন আচরণে অনেকটাই ক্ষুব্ধ। বিস্তারিত তৌহিদ শান্তর রিপোর্টে। এ এক নতুন শব্দ, লকডাউন। রিকশা চালকের রিকশা চলে না, কুলি মুটে মজুরদের কাজ বন্ধ। যাদের জীবন দিন আনি দিন খাই বাক্যকে অনুসরণ করত, আজ তাদের জীবন যে কি দুঃসহ। এমন দাঁড়িয়ে থাকা, খাবারের প্রত্যাশায় সারি সারি হাতের এমন চাওয়াই বলে দেয় কেমন কাটছে রাজধানীর ঢাকার জীবন। আর এই সময়টায় মানুষের পাশে নেই রাজধানীর অধিকাংশ সংসদ সদস্য। 2-1 হয়তো কিছু খাবার দিচ্ছেন, তারাও ক্ষুব্ধ সহকর্মী এমপিদের প্রতি। জনপ্রতিনিধি যাদের অর্থনৈতিক অবস্থা ভালো, এই মুহূর্তে জনগণের পাশে, নিম্ন আয়ের মানুষের পাশে তাদের দাঁড়ানো উচিত, এবং এটা শতকরা 100%। বিরোধী দল হিসেবে বিএনপির সাফাই, তারা যেহেতু ক্ষমতায় নেই, মানুষের পাশে দাঁড়ানোর মূল দায়িত্ব সরকারি দলের নেতাদের। সরকারি কোনো বরাদ্দ না, এটা একান্তভাবে আমাদের নিজস্ব, তাদের যে সাহায্য দরকার তাদেরকে সাহায্য করো। রাষ্ট্রের সম্পদ, রাষ্ট্রের ত্রাণ, রাষ্ট্রের অর্থ সবই সরকারের নিয়ন্ত্রণে। কিন্তু অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন বলছেন, এখনকার অনেক সাংসদই বঙ্গবন্ধুর রাজনীতির ধারে কাছেও নেই, আওয়ামী লীগে থাকার যোগ্যতা নেই তাদের। একই মত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি SM-A ফায়েজের। যে জনপ্রতিনিধিরা নানান কারণে বিতর্কিত এবং অভিযুক্ত, তাদের আওয়ামী লীগে থাকা উচিত নয়। এবং আওয়ামী লীগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন তারাও বিবেচনা করবেন যে বঙ্গবন্ধুর হাতে গড়া দলে এই ধরনের প্রতিনিধি বা এই ধরনের মানুষ থাকা উচিত কিনা। মানুষের এই বিপদে মানুষের পাশে থাকার সুযোগ পেয়েছিলেন রাজনীতিবিদরা। হাতে গোনা 2-1 ছাড়া যেখানে কাউকে পেল না সেই ভোটার, সেই নিরন্ন মানুষ। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। এবারে স্যাভলন অ্যান্টিসেপ্টিক সোপের সৌজন্যে করোনা ভাইরাস পরিস্থিতি। শুরুতেই বৈশ্বিক পরিস্থিতি। কোভিড-19 প্রাদুর্ভাবে বিশ্বজুড়ে এবার আক্রান্তের সংখ্যা 25 লাখ ছাড়ালো। এছাড়া গেল 24 ঘন্টায় নতুন করে 7,040 জনের মৃত্যুতে মোট মৃতের সংখ্যা এসে দাঁড়িয়েছে 1,77,000-এ। এর মধ্যে সংক্রমণের শীর্ষে থাকা যুক্তরাষ্ট্র গেল 24 ঘন্টায় সর্বোচ্চ মৃত্যু দেখল। মঙ্গলবার দেশটিতে নতুন করে প্রাণ হারিয়েছেন 2,800 মানুষ। আর নতুন করে 26,800 জন আক্রান্ত হওয়ায় সেখানে সংক্রমণ হয়েছে 8,19,000-এর বেশি মানুষে। এছাড়া গেল কয়েকদিন ফ্রান্স, স্পেন, ইতালি ও জার্মানিতে মৃতের হার কিছুটা কমলেও মঙ্গলবার আবার একটু বেড়েছে। ইতালি ও ফ্রান্সে 500-র বেশি মানুষের মৃত্যু ঘটেছে। আর ইউরোপের অন্যান্য দেশগুলোর তুলনায় যুক্তরাজ্যে মৃত্যু ও আক্রান্ত এখনও বেশি। ব্রিটেনের নতুন 828 জনের মৃত্যুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 17,300 জনে। এছাড়া মৃত্যুর হার এখনও কিছুটা কম হলেও ব্যাপক হারে আক্রান্তের ঘটনা ঘটছে রাশিয়া, তুরস্ক, ব্রাজিলে। এছাড়া করোনা ভাইরাসের কারণে গোটা পৃথিবী ভয়াবহ এক দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছে জাতিসংঘ। এদিকে করোনা ভাইরাস মোকাবেলার স্বার্থে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড অর্থাৎ স্থায়ী বসবাসী অভিবাসন ইচ্ছুকদের জন্য আগামী 60 দিনের জন্য আবেদন বাতিলের পরিকল্পনার কথা ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যেমনটা শুনছিলেন, করোনা ভাইরাসের কারণে যুক্তরাষ্ট্রের সব ধরনের অভিবাসন বাতিলের এক নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভাইরাসটিকে অদৃশ্য শত্রু আখ্যা দিয়ে এক টুইট বার্তায় তিনি বলেছেন, এই মুহূর্তে আমেরিকানদের জন্য চাকরি সুরক্ষা দরকার। যুক্তরাষ্ট্রের সবশেষ পরিস্থিতি আপনাদেরকে জানাবো। সহকর্মী সুলতানা রহমান নিউ ইয়র্ক থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হবেন। সবশেষ খোঁজখবর জানতে চাই। আরেকটি বিষয়, অভিবাসন যে প্রক্রিয়া সেটি স্থগিত করার কথা বলছেন প্রেসিডেন্ট ট্রাম্প, সে দেশে নিয়ে প্রতিক্রিয়া কি দেখা যাচ্ছে? দেখুন, প্রেসিডেন্ট ট্রাম্প গত এক সপ্তাহ ধরে একেবারে উদ্গ্রীব, তিনি মরিয়া হয়ে উঠেছেন দেশকে সচল করার জন্য। এরই মধ্যে তার সমর্থকরা পুরো আমেরিকা জুড়ে বিক্ষোভ করছে এবং তারা বলছে তাদের এই যে ঘরে থাকার নির্দেশ, এটি তাদের ব্যক্তি স্বাধীনতার হস্তক্ষেপ, তারা কাজে ফিরতে চান। প্রেসিডেন্ট ট্রাম্প তাদের সমর্থন দিয়ে যাচ্ছেন। যারা সমালোচক প্রেসিডেন্ট ট্রাম্পের, তারা বলছেন এই যে অভিবাসন বিরোধী যে অভিবাসন স্থগিত করার যে পরিকল্পনাটি তিনি করছেন, এটি মূলত তার এই সমর্থক গোষ্ঠীর জন্যই করছেন। কারণ তিনি তার রাজনীতির শুরু থেকেই তিনি অভিবাসী বিরোধী অবস্থান নিয়ে আসছেন এবং এক্সিকিউটিভ অর্ডার দিয়ে তিনি 2 মাসের জন্য এটি আপাতত স্থগিত করতে চাইলেও তিনি জানেন যে কিন্তু আসলে শেষ পর্যন্ত তিনি বহাল রাখতে পারবেন না। কারণ এর আগেও তিনি অনেক এক্সিকিউটিভ অর্ডার দিয়েছেন অভিবাসী বিরোধী বিষয়ে, কিন্তু সেগুলো কিন্তু শেষ পর্যন্ত আদালতে গিয়ে টিকেনি। কারণ এই দেশের সংবিধানে অভিবাসীদের আমন্ত্রণ জানানো হয়েছে, এটি একটি অধিকারের পর্যায়ে পড়ে এবং এই দেশটি একটি অভিবাসীদের দেশ। সুতরাং আপাতত তিনি 2 মাসের জন্য এটা স্থগিত করার ঘোষণাটি তখনই দিয়েছেন যখন তিনি দেশ সচল করতে যাচ্ছেন। বিষয়টি খুবই সাংঘর্ষিক এবং বলা হচ্ছে যে আগামী নভেম্বরে যে নির্বাচন রয়েছে, প্রেসিডেন্সিয়াল নির্বাচন, এটি তার দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার সুযোগ, তার তিনি প্রার্থী। এই নির্বাচনকে সামনে রেখে তার যে অভিবাসী বিরোধী ইস্যু একদম শুরু থেকে তিনি প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার আগে থেকে যে প্রচারণা চালাচ্ছিলেন, এই বিষয়টিকে কেন্দ্র করে সেটিকে আবার তিনি আসলে সামনে নিয়ে আসতে যাচ্ছেন এবং তার যারা সমর্থক, বিশেষ করে হোয়াইট শ্বেতাঙ্গ যে গোষ্ঠী রয়েছে, তাদেরকে তিনি উজ্জীবিত করার চেষ্টা করছেন এবং বলছেন যে কর্মক্ষেত্রে যাতে করে আমেরিকানরা, তিনি যে শব্দটি ব্যবহার করছেন, গ্রেট আমেরিকানদের চাকরি নিশ্চিত করতে চান। এখানে আসলে এটার মধ্যে যারা সমালোচক তারা বলছেন যে এটির মধ্যে আসলে বর্ণবাদী গন্ধ রয়েছে, কারণ গ্রেট আমেরিকান বলতে আসলে শ্বেতাঙ্গদেরকে উচ্চ রেখে আসলে বলা হয়। সুতরাং এটি তাদের জন্য একটি বার্তা তিনি দিতে চেয়েছেন যে তার সমর্থকদের আশা আকাঙ্ক্ষা তিনি প্রতিফলন করতে চান। কিন্তু এটি শেষ পর্যন্ত আদালতে গিয়ে আসলে টিকবে না, সবাই জানে কম বেশি। এবং ডেমোক্র্যাটরা বলছেন এটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি রাজনৈতিক চাল এবং তিনি এই চালটি এখন এমন একটি সময় দিয়েছেন যখন দেশে এরই মধ্যে প্রায় 42,000 মানুষ মারা গেছে এবং এই যে যারা মারা গেছে, যারা বেশি আক্রান্ত, এদের বেশিরভাগ কিন্তু অভিবাসী সম্প্রদায়ের এবং এখনো পর্যন্ত এই দেশের প্রত্যেকটি স্টেটে সচল রেখেছে তারা কিন্তু অভিবাসী এবং যারা মারা গেছে তারা অধিকাংশ অভিবাসী, যারা এখন কাজ করছে এসেনশিয়াল ওয়ার্কার যারা, তারাও কিন্তু অভিবাসী। তারপর এই রাজনৈতিক ইস্যুটিকে সামনে নিয়ে আসতে যাচ্ছে, কিন্তু ডেমোক্র্যাটরা বলছেন যে এটি তারা হতে দেবেন না। এর বাইরে আসলে এরকম একটি অবস্থায় প্রেসিডেন্ট এরকম একটি অভিবাসী বিরোধী ইস্যুকে অকারণে, অনেকে মনে করছেন, আমি কোট আনকোট বলে, অকারণে নিয়ে আসছেন একেবারে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে। উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়েছে ডেমোক্র্যাটরা এবং হাউস স্পিকার ন্যান্সি পেলোসি বলছেন যে এটি আসলে তার রাজনৈতিক মতলব, তিনি একদম এই শব্দটি বলেছেন। এরকম একটি অবস্থায় মানুষ এমনি করোনা ভাইরাস নিয়ে শঙ্কায় রয়েছে, উদ্বিগ্ন রয়েছে, কিভাবে সচল করা যায়, জনজীবন স্বাভাবিক করা যায়, গভর্নর প্রেসিডেন্ট কিন্তু এক ধরনের বিতণ্ডে যুক্ত। সুলতানা রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী সুলতানা রহমান। 2 নারী সহ 132 প্রবাসীর মৃত্যু হয়েছে যুক্তরাজ্যে। দেশটিতে বিশেষ করে লন্ডনে প্রবাসীরা কিভাবে মোকাবেলা করছেন করোনা সংকট, এ বিষয়ে নিউজ 24-কে জানিয়েছেন সহকর্মী আসম মাসুম। 24 ঘন্টায় আরো 823 জন মারা গিয়েছেন। এটি খুবই উদ্বেগজনক, কারণ গত
কয়েক সপ্তাহের মধ্যে গত 3 দিনে কিন্তু আসলে মৃতের সংখ্যা কমে আসছিল, গতকালকে ছিল 469 জনে, এবং এই কমে আসার দেখে মানুষ আশা দেখেছিলেন যে মৃতের সংখ্যা হয়তো কমতে কমতে এক পর্যায়ে শূন্যের কোঠায় নেমে আসবে, কিন্তু হঠাৎ করে আজকে আবার 830 জনে নেমে উঠে যাওয়ায় মৃতের সংখ্যা মানুষজন যথেষ্ট উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। আজকে এখানে ওয়েদার খুব ভালো, কিন্তু তার মধ্যে এই মন খারাপের খবর মানুষের মনকে খারাপ করে দিয়েছে। এর পাশাপাশি আপনারা জানেন যে আজকে ব্রিটিশ বাংলাদেশি যারা বাংলাদেশিকে আটকা পড়েছিলেন তাদের জন্য প্রথম চার্টার ফ্লাইটটি আজকে বাংলাদেশ থেকে এসেছে। 269 জনের একটি বিশাল একটি ফ্লাইট নিয়ে তারা আজকে ফ্লাইটটি লন্ডনে পৌঁছেছে, এবং 269 জনের মধ্যে 147 জনই রয়েছেন সিলেটের বাসিন্দা। তাদেরকে সিলেট থেকে শাটল করে একবার ঢাকায় এনে তারপর তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করে কিন্তু ফ্লাইটে তোলা হয়েছে বলে আমরা জেনেছি। আগামী 3 দিনে আরও 3টি ফ্লাইটে এভাবে মোট 800 ব্রিটিশ বাংলাদেশিকে নিয়ে আসার কথা আমরা জানি, এবং আমরা যতটুকু জেনেছি বিভিন্ন সোর্স থেকে যে প্রায় 5000 ব্রিটিশ বাংলাদেশিকে বাংলাদেশে আটকা পড়েছেন। আটকা পড়ার তারা যদি ব্রিটেনে ফিরতে চান তারা ব্রিটিশ হাই কমিশনের নির্দিষ্ট নাম্বারে বা ইমেইলে যোগাযোগ করলে তারা সেখান থেকে তারা যোগাযোগ করে পরবর্তী কী ব্যবস্থাপনা তারা নিয়ে আসছেন সেই বিষয়গুলো তারা আপ টু ডেট করছেন। প্রবাসী বাংলাদেশি এখন পর্যন্ত আজকে পর্যন্ত আমাদের কাছে মারা যাওয়ার কোনো তথ্য এখন পর্যন্ত আসেনি, কারণ এখানে এথনিসিটি বেসড কোনো ইনফরমেশন আমাদের কাছে থাকে না। কিন্তু প্রবাসী বাংলাদেশি বিভিন্ন সোর্স থেকে আমরা যেটা জানতে পেরেছি যে ইতিমধ্যে 115 জনের বেশি ব্রিটিশ বাংলাদেশি বা বাংলাদেশি ব্রিটেনে মারা গিয়েছেন। বাংলাদেশিরা এখানে খুবই খারাপ অবস্থার মধ্যে রয়েছেন, উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছেন, কারণ বাংলাদেশিরা আপনারা জানেন যে বেশিরভাগই হচ্ছে রেস্টুরেন্ট সেক্টর এবং কেবিংয়ের উপর জীবিকা নির্বাহ করে থাকেন, এবং দুইটি সেক্টরই ভয়ঙ্কর হুমকির মুখে পড়েছে, যে কারণে কিন্তু প্রবাসী বাংলাদেশিরা আর্থিকভাবে একটি অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। এবং প্রবাসী বাংলাদেশিদের আত্মীয় স্বজন যারা বাংলাদেশে, যাদেরকে তারা রোজা রমজান উপলক্ষে টাকা পাঠিয়ে থাকেন, সেই টাকা পাঠানোর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে যথেষ্ট কম সাড়া এবার, কারণ প্রথমত হচ্ছে মানি ট্রান্সফার অনেক কোম্পানি বন্ধ, প্লাস হচ্ছে যেহেতু ইনকাম বা রুজি রোজগারের উপর একটা প্রভাব পড়ে গেছে, তারা আত্মীয় স্বজনকে বাংলাদেশে আসলে ঠিক সেভাবে অন্য বছর যেভাবে তারা লুক আফটার করেন সেভাবে আসলে করতে পারছেন কিনা এটি নিয়েও অনেকের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে। তো এই হচ্ছে প্রবাসী বাংলাদেশিদের বা ব্রিটেনের সর্বশেষ অবস্থা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যুক্তরাজ্যের করোনা পরিস্থিতির সবশেষ খোঁজখবর জানাচ্ছিলেন সহকর্মী আসম মাসুম। জাপানে নতুন করে সংক্রমণ ছড়াচ্ছে করোনা ভাইরাস। দেশটিতে 3 প্রবাসী বাংলাদেশি সহ আক্রান্তের সংখ্যা 11,000 ছাড়িয়েছে। এদিকে করোনা প্রতিরোধে বহুল আলোচিত ওষুধ অ্যাভিগান ব্যবহারে আশানুরূপ সাফল্য পাচ্ছে দেশটি। জাপানের করোনা পরিস্থিতির সবশেষ তথ্য নিউজ 24কে জানিয়েছেন প্রবাসী সাংবাদিক তানিয়া মিথুন। দর্শক, কারিগরি ত্রুটির কারণে এই মুহূর্তে জাপানের আপডেট আপনাদেরকে জানাতে পারছি না। আমরা পরবর্তী নিশ্চয়ই সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এবারে হেক্সাল হ্যান্ড স্যানিটাইজারের সৌজন্যে করোনা ভাইরাস পরিস্থিতির আরও খবর। আবারও দেশের খবর। দেশে গত 24 ঘন্টায় আরও 9 জনের মৃত্যু হয়েছে। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 110 জনে। নতুন করে আরও 434 জন ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে শনাক্ত হলো মোট 3,382 জনের। গতকাল দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এইসব তথ্য জানায় অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর নাসিমা সুলতানা। তিনি আরও জানান, গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 3,128টি, যা গতকালের চেয়ে 3.7% বেশি। নমুনা পরীক্ষা করা হয়েছে 2,974টি, যা আগের দিনের চেয়ে 7% বেশি। এছাড়াও গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2 জন। এখন পর্যন্ত সর্বমোট সুস্থ 87 জন। সারা দেশে করোনা সংক্রমণের হার সবচেয়ে বেশি রাজধানীতে, জানিয়ে করোনা সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান ডক্টর নাসিমা সুলতানা। অত্যন্ত দুঃখের সাথে 434 জন এবং এ পর্যন্ত রোগী শনাক্ত 3,382। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, গত 24 ঘন্টায় আরো 9 জন মৃত্যুবরণ করেছেন এবং এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা 110 জন। এই 9 জনের মধ্যে পুরুষ 5 জন, মহিলা 4 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2 জন এবং এ পর্যন্ত 87 জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। করোনা ভাইরাসে আক্রান্ত নিয়ে আবারও ঘটেছে এক নির্মম কাহিনী।
করোনা আক্রান্ত সন্দেহে এবার নারায়ণগঞ্জ থেকে সাভারে এনে এক বৃদ্ধাকে ফেলে পালিয়েছে তার সন্তানরা। ওই নারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলা কার্যালয় এলাকা থেকে অসহায় ওই নারীকে উদ্ধার করে স্থানীয় প্রশাসন। করোনা সংক্রমণ নিশ্চিত না হওয়ায় এই মুহূর্তে সাভার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে তাকে ভর্তি রাখা হয়েছে। এর আগেও এলাকাটিতে বেশ কয়েকজন করোনা রোগী পাওয়া যায়। এদিকে সন্তানদের সঙ্গে ঝামেলার ভয়ে তাদের সঠিক নাম ঠিকানাও প্রশাসনকে জানাচ্ছেন না ওই অসুস্থ নারী। উদ্ধারকৃত এই নারী করোনা সংক্রমিত কিনা তা জানাতে নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। লকডাউনেও প্রতিদিনই ঘরের বাইরে বের হচ্ছেন অগণিত মানুষ। বেশি ভিড় কাঁচা বাজারে। সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাধারণ মানুষকে সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশনা দিচ্ছেন। রাজধানীর বিভিন্ন জায়গায় কখনো কঠোর হচ্ছেন। অন্তর্বিশেষের রিপোর্ট। রাজধানীর মোহাম্মদপুর এখানকার টাউন হলের কাঁচা বাজার নিয়ে আসা হয়েছে একটি মাঠের মধ্যে। করোনার সময়ে সামাজিক দূরত্ব বজায় রাখতে প্রশাসন এ নির্দেশ দেয়, তবে নির্দিষ্ট দূরত্ব রাখছেন না অনেকেই। মানসিকতা চেঞ্জ করতে হবে প্রথমত, কারণ সতর্কতা শুধু মানে সরকার বলে দিবে বা আদার্স কেউ বলবে আমি সতর্ক থাকবো তা না, নিজের সতর্কতা নিজে নিলেই মনে হয় বেটার। আজকে রাত্রের মধ্যে আমরা এই জায়গাটা 6 ফিট করছি, 6 ফিট নাহলে 5 ফিট হলেও আমরা গ্যাপ করে বসাই দেবো। কারওয়ান বাজারেও খুচরা সবজি দোকানের বেশিরভাগই বন্ধ, তারপরও মানুষের সমাগম চোখে পড়ার মতো। আমরা তো না খাই মরুন অবস্থা, তারা মাল বেচে খাইবো, আমরা মানুষ যাইতে বেশি, দিনে তো মানুষ হয় অল্প, একটা দুটা মানুষ আমরা টুকটাক মাল বেশি, আমাকে বেচতে দেবো না। এখানে বাজার অবস্থা আজকে হালকা পাতলা, লোকজনকে তাই সবাই নিষেধ করছে চলে যাওয়ার জন্য। তা আমরা এসে ঢুকলাম, অনেক দূর হাঁটতে হাঁটতে অনেক ভিতরে গিয়ে কিছু সবজি টবজি পাওয়া গেল। রাত্রে এত লোকের বেচা কিনি, ধুমধার একটা হেভি লোকের ভিড়, রাত 12টা হইতে সকাল 8টা পর্যন্ত বেচা কিনি হয়, কিন্তু আমাদের দিনের বেলা যে খুচরা দোকানগুলো বন্ধ করে দেয়, এটা লাভ কি? সেনাবাহিনীর সদস্যরা রাজধানীর বিভিন্ন এলাকায় জিজ্ঞাসাবাদ করেন। কম গুরুত্বপূর্ণ কাজে বের হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার কথাও জানায় তারা। টহলটা আমরা বাড়িয়েছি, কারণ হচ্ছে আমাদের পুরো মোহাম্মদপুর এলাকায় যাতে সমান একই সময় আমরা যাতে পুরো এলাকাটা কভার করতে পারি। অনেকে ধৈর্য হারিয়ে ফেলছেন বাসায় থাকতে থাকতে, এই কারণেই তারা বাসা থেকে বের হচ্ছেন। তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করছি, তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করার সাথে সাথে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থাও নিচ্ছি, যেমন তাদেরকে জরিমানা করছি এবং দাঁড় করে রাখছি, এবং ক্ষেত্র বিশেষে তাদেরকে পুলিশের হাতে আমরা তুলে দিচ্ছি। র্যাব পুলিশের সদস্যরাও মাঠে আছেন দিন রাত 24 ঘন্টা। তবে অনেক জায়গাতেই ট্রাক থেকে ন্যায্য মূল্যে চাল ডাল কিনতে গিয়ে কাছাকাছি থাকছেন সাধারণ মানুষ। রাস্তায় যানবাহনও চোখে পড়ার মতো। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। অন্য কিছু নয়, এবার খোদ করোনা টেস্টিং কিটের অবৈধ মজুত পেল র্যাব। রাজধানীর শহীদবাগ ও নিকুঞ্জ এলাকায় অবৈধভাবে মজুত করা বিপুল পরিমাণ কিট জব্দ করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। বাংলাদেশে এই প্রথম কোভিড-19 টেস্টিং কিট নিয়ে র্যাব 3-এর অভিযানে 5 জনকে আটক করা হয়েছে। আরও জানাচ্ছেন মৌ খন্দকার। যেখানে সারা দেশ কিট সংকটে ভুগছে, সেখানে চীন থেকে এনে অবৈধভাবে করোনা টেস্টিং কিট মজুদের খবর এলো। অভিযুক্তদের দাবি তারা DHL কুরিয়ারের মাধ্যমে কিটগুলো আমদানি করেছেন, কিন্তু এর সপক্ষে তারা কোনো প্রমাণ দেখাতে পারেননি। ওষুধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন না নিয়ে করোনা ভাইরাসের টেস্টিং কিট ক্রয় বিক্রয়ের অভিযোগে এই অভিযান পরিচালনা করা হয়। এই টেস্ট করার জন্য, কিট তৈরি করার জন্য BSL-2, BSL-3, BSL-4 ল্যাব দরকার হয়। সেই ল্যাবগুলি বাংলাদেশে এখনো অনেক জায়গায় নাই, সরকারি ছাড়া। তাহলে এই কিটগুলি কোন পারপাজে ইউজ করা হবে? এ সময় র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, অভিযানে 1200 করোনা টেস্টিং কিট জব্দ করা হয়। এ সময় আটক করা হয় 5 জনকেও। যদি ওষুধ প্রশাসন অধিদপ্তরের কোনো অনুমতি না থাকে, এটা সঠিক না বেঠিক এই ইনস্ট্রুমেন্টগুলা, এবং যদি এটা সঠিক না হয়ে থাকে তাহলে আমাদের অনেকের রেজাল্ট পজিটিভ কিন্তু নেগেটিভ আসতে পারে, আবার কারো রেজাল্ট নেগেটিভ পজিটিভ হতে পারে, মানে এটা সিভিয়ার হেলথ হ্যাজার্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা যে কিটগুলো পেয়েছি সেটা এখন IDCR এর কাছে হস্তান্তর করব। এছাড়াও হ্যান্ড গ্লোভস, N95 মাস্ক সহ বিভিন্ন ধরনের নিম্নমানের মাস্কও জব্দ করা হয়। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা।
করোনা মোকাবেলায় দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ। এর মধ্যে কিছু ঘটনায় মানবিকতার দৃষ্টান্ত দেখিয়ে আলোচনায় এসেছে সরকারের এই সংস্থাটি। এমনকি কোনো কোনো ক্ষেত্রে করোনা আক্রান্তের সব রকম ঝুঁকি নিয়েও মাঠে রয়েছেন তারা। মৌ খন্দকারের আরও একটি রিপোর্ট। এই দায়িত্ব পালনে আছে ঝুঁকি, আছে খোদ মহামারী করোনায় আক্রান্ত হওয়ার আশঙ্কাও। তবুও ব্যক্তি স্বার্থ আর নিরাপত্তার চেয়ে মানবিক দায়িত্বকেই বেছে নিয়েছেন তারা। জীবন ঝুঁকির মধ্যেও সিদ্ধান্ত নিয়েছেন পেশাগত প্রতিশ্রুতি পালনের। রাস্তায় গান গেয়েও জনসাধারণকে সচেতন করছেন তারা। সংক্রমণের গুজবে কোথাও করোনা বা উপসর্গ নিয়ে কেউ মারা গেলে দাফনে বাধা দেওয়া হচ্ছে, কোথাও আবার স্বজনরাও জানাজায় হাজির হচ্ছেন না। এমন অবস্থার মধ্যে করোনায় মারা যাওয়া ব্যক্তি কোথাও বাধা পেলে দাফন করতে নিজের জমি দিয়ে দিলেন একজন পুলিশ কর্মকর্তা। তিনি মোহাম্মদ এনায়েত করিম রাসেল, পুলিশের সিআইডিতে সিনিয়র এএসপি হিসেবে কর্মরত আছেন। তিনি বলেন, আরও 22% জমি কেনার প্রক্রিয়া চলছে। প্রয়োজন হলে সেখানেও মরদেহ দাফনের ব্যবস্থা করা হবে। মানুষের শেষ আশ্রয়স্থলের ভরসা হিসেবে এই জমিটা দান করা, যেখানে মানিকগঞ্জ সহ ঢাকা বা সারা বাংলাদেশের বেওয়ারিশ লাশ বা ভাইরাসে মারা গেছে সবাইকে দাফন করা যাবে। মৃতদেহের সৎকারের খাটিয়া বা সমস্ত খরচ, জানাজা, গোসল এর কাজ আমাদের এখান থেকে করে দেওয়া যাবে। পুলিশের ট্রাফিক বিভাগও ঝুঁকি নিয়ে রাস্তায় কাজ করে যাচ্ছে। নিরাপত্তার জন্য তেমন কোনো ব্যবস্থা নেই। রেইনকোটকেই পিপিএ হিসেবে ব্যবহার করছে তারা। জীবনের ঝুঁকি নিয়ে সরকারের এই বাহিনী যখন রাস্তায়, তখনই বারবার জনগণের কাছে একটাই অনুরোধ, ঘরে থাকুন। সাধারণ মানুষের সুরক্ষায় নানা ইনোভেটিভ ওয়েতে লকডাউন বাস্তবায়নের পাশাপাশি অগণিত উপায়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছে বাংলাদেশ পুলিশের সদস্যগণ। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে পুলিশের প্রত্যেক সদস্য সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে এবং দাঁড়াবে। অন্য সময়ের মতো দুর্যোগে জনগণের বন্ধু হয়ে কাজ করে যেতে চায় পুলিশ সদস্যরা। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। করোনা রোগীদের চিকিৎসায় বসুন্ধরায় এগিয়ে চলেছে দেশের সবচেয়ে বড় অস্থায়ী আইসোলেশন সেন্টারের অবকাঠামো নির্মাণ কাজ। স্বাস্থ্য প্রকৌশল কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতালের বেড সহ প্রয়োজনীয় সামগ্রী আনা হয়েছে, সম্পন্ন হয়েছে পয়ঃনিষ্কাশন ব্যবস্থা। তৌহিদ শান্তর রিপোর্ট। বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির পাশেই চলছে এই মহাযজ্ঞ। করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় দেশের সবচেয়ে বড় আইসোলেশন সেন্টারটি তৈরিতে শ্রমিকদের কাজের গতিও বেড়েছে অনেক। স্বাস্থ্য প্রকৌশল কর্তৃপক্ষ জানায়, অধিকাংশ কাজই শেষের পথে। আমাদের একদম সর্বোচ্চ এফোর্ট এখানে নিয়োগ করা আছে। মানে ঠিকাদাররা তো আরও কত কষ্ট করে মালামাল প্রকিউর করে, তারা সর্বোচ্চ এফোর্ট দিচ্ছে এবং আমরা কাজের গতিতে আমরা স্যাটিসফাই। তিনি বলেন, চিকিৎসক, নার্স এবং রোগীদের জন্য আলাদা রুম নির্মাণের কাজ প্রায় শেষ, আর রোগীদের বেড এবং চিকিৎসা সরঞ্জামও প্রস্তুত রয়েছে। আমাদের বেড চলে আসছে, আমাদের টয়লেট গ্যাং দেখছেন আপনারা, টাইলসের কাজও প্রায় শেষ, আবার ফ্লোরের যে ম্যাট সেটাও বিছানো চলছে এবং একই সাথে ইলেকট্রিক্যালের যে সুইচিংয়ের যে কাজ, প্যারালাল সমস্ত কাজ আমরা চালা যাচ্ছি যাতে আমাদের অভীষ্ট লক্ষ্য আমরা অর্জন করি। বৈশ্বিক মহামারী কোভিড-19 মোকাবেলায় নিজস্ব জায়গায় অস্থায়ী এই হাসপাতালটি নির্মাণে এগিয়ে এসেছে বসুন্ধরা গ্রুপ। নির্মাণ কাজ শেষ হলেই সেই দিন থেকেই করোনা রোগীদের সেবা দেওয়া শুরু হবে। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। একদিকে পোশাক কারখানাগুলোতে চলছে লে অফ বা ছাঁটাই, অন্যদিকে সামনের দিনে বেতন বোনাস নিয়ে বাড়ছে শ্রমিকদের অনিশ্চয়তা। রপ্তানিতে নেমেছে ধস, অসহায় কারখানা মালিকরাও। ভয়াবহ এই সংকট মোকাবেলায় বিশ্লেষকরা বলছেন, রপ্তানির শীর্ষে থাকা এই খাতকে টিকিয়ে রাখতে পরস্পর দোষারোপ ও সিদ্ধান্তহীনতা থেকে বেরিয়ে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা নিতে হবে। শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা এবং বেতন ভাতা পরিশোধ করে দুঃসময়ে পাশে দাঁড়াতে হবে। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। করোনাকালের এই সময়ে বিশ্ব অর্থনীতি থমকে যাওয়ায় ভয়াবহ বিপর্যয়ে পড়েছে শ্রমঘন রপ্তানিমুখী শিল্প তৈরি পোশাক। ফলে সবচেয়ে অসহায় ও দুর্বিষহ দিন পার করতে হচ্ছে পোশাক শ্রমিকদের। সামাজিক দূরত্ব বা স্বাস্থ্য সুরক্ষা তো দূরের কথা, পেটের দায়ে অনেককেই নামতে হয়েছে রাস্তায়। মার্চ মাসের বেতন ভাতা আদায়ে বেশ কিছু জায়গায় সড়ক অবরোধ এবং বিক্ষোভও করেছেন শ্রমিকরা। 1.5 লক্ষেরও অধিক শ্রমিক বেতন। এই শ্রমিক নেত্রীর অভিযোগ, এখনো প্রায় 2 লাখ শ্রমিকের বেতন ভাতা বকেয়া রয়েছে।
এছাড়া লে অফ বা ছাঁটাই চলমান রয়েছে। তারপরে প্রায় 1,02,000 শ্রমিক এখনো বেতন পায় নাই। ঈদ আসতেছে, তাদের মজুরি, তাদের সবকিছু, বাড়ি ভাড়া সবকিছুই কিন্তু একটা হতাশার মধ্যে। তা আমরা চাই যে লে অফটা প্রত্যাহার করে তাদের সুস্থ রাখা দরকার, সেই জায়গায় সবাইকে কাজ করা। সরকারের দিক থেকে যখন বিভিন্ন রকমের উদ্যোগ সহযোগিতা নিয়ে এগিয়ে আসা হচ্ছে, তখন উদ্যোক্তাদের এভাবে লে অফে যাবার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। বরঞ্চ উদ্যোক্তাদের উচিত হবে সরকারের ঋণ সহায়তা নিয়ে শ্রমিকদের পূর্ণাঙ্গ বেতন ভাতা দিয়ে দেওয়া। হিসাব বলছে গত মার্চ মাসে পোশাকের রপ্তানি আয় কমেছে প্রায় 20%। বিজিএমইএর দাবি 20 এপ্রিল পর্যন্ত করোনার প্রভাবে তৈরি পোশাকের ক্রয়াদেশ বাতিল বা স্থগিত হয়েছে $3 বিলিয়ন বেশি। এমন বাস্তবতায় আগামী দিনের বেতন বোনাস ও কারখানা মালিকদের টিকে থাকতে সমন্বিত পদক্ষেপ এবং শ্রমিকদের দুঃসময়ে পাশে থাকার পরামর্শ দিয়েছেন সিপিডির গবেষণা পরিচালক। অর্থনৈতিক ঝুঁকি মোকাবেলার চেয়েও স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলাটি এই মুহূর্তের জন্য ততোধিক গুরুত্বপূর্ণ। শ্রম মন্ত্রণালয়ের উচিত হবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ আলোচনা করেই পরবর্তীকালের কারখানা পর্যায়ে শ্রমিকদের কর্মপরিবেশের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া। সবাইকে কিন্তু ঐক্যমতে আসতে হবে যে আমরা ফেজ ওয়াইজ মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা অনুযায়ী ফেজ ওয়াইজ আস্তে আস্তে কারখানা চালু করা যাবে, তখনই কিন্তু আমরা সেদিকে যাব। তবে এই দুঃসময়ে বাংলাদেশের পোশাকের অন্যতম বড় ক্রেতা প্রতিষ্ঠান H&M, ইন্ডিটেক্স সহ বেশ কিছু বায়ার তৈরি হওয়া পোশাকের আমদানি অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। দেশে যখন করোনা মহামারী নিয়ে লড়াই চলছে, ঠিক সেই সময়ে একবেলার খাবারের আশায় রাস্তায় নেমেছে রংপুর অঞ্চলের ঘরবন্দি খেটে খাওয়া দিনমজুরেরা। প্রতিদিনই সড়ক অবরোধ ও বিক্ষোভে ফুঁসে উঠছে রংপুর অঞ্চলের বিভিন্ন এলাকা। সরকারি ত্রাণের অপ্রতুলতায় হিমশিম খাচ্ছেন জনপ্রতিনিধিরাও। অন্যদিকে সময় লাগলেও সবার জন্য ত্রাণ নিশ্চিত করা হবে বলছে প্রশাসন। রংপুর থেকে রেজাউল করিম মানিকের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। কি করব, বাধ্য হয়ে কিন্তু আমরা এই ভাইরাসের না খাওয়া বাগরে আমরা পড়ে আছি স্যার। গত কয়েকদিন থেকে এভাবেই খাদ্যের দাবিতে বিক্ষোভ, সড়ক অবরোধ ও অবস্থান কর্মসূচিতে নেমেছে রংপুর অঞ্চলের হাজারো কর্মহীন মানুষ। সারা দেশে অঘোষিত লকডাউনে সরকারি নির্দেশে ঘরবন্দি থাকার কথা বলা হলেও কাজকর্ম না থাকায় পরিবার পরিজন নিয়ে এখন অনাহারে অর্ধাহারে দিন কাটছে এসব শ্রমজীবী মানুষের। বিক্ষোভকারীদের অভিযোগ, এখন পর্যন্ত সরকারি ত্রাণের দেখা পাননি তারা, খোঁজ নেননি এলাকার জনপ্রতিনিধিরাও, আর তাই একবেলা খাবারের আশায় বাধ্য হয়ে পথে নেমেছেন তারা। এখন এক মাস হলো খাবার নাই, আমরা কি করি বাসি? নিম্বা চেয়ারম্যান কোনো এলাকা ঢোকে না, কোনো কর্ম নাই, এখন আমরা কি করি খাই? এখন আমাদের তো ঘর থেকে বাইরে হবার দেয় না। আমার খাদ্য লাগবে, আমরা বাচ্চা কাচ্চা নিয়ে আমরা মারা যাইতেছি। আমরা যতটুকু জানি সরকার পর্যাপ্ত ত্রাণ দিচ্ছেন, কিন্তু আসলে জনগণ সেটা পাচ্ছেন না। অন্যদিকে জনপ্রতিনিধিরা বলছেন সঠিকভাবেই ত্রাণ বিতরণ করা হচ্ছে, তবে চাহিদার তুলনায় সুবিধাভোগী বেশি হওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। ভ্যানওয়ালা, রিস্কাওয়ালা সব সহ আমার 20,000 লোকের দরকার, সেখানে আমি পাইছি 750 অনলি, 750 মানুষক দিতে পাইছি। তালিকা করা হয়েছে তালিকা অনুযায়ী, এবং তাহলে আপনি নিজেও জানেন যে তালিকা করার পরে এই বরাদ্দটা না আসা পর্যন্ত মালটা কিন্তু বিতরণ করা সম্ভব না। স্থানীয় প্রশাসন বলছে ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিতে কমিটি করা হয়েছে। ত্রাণের থেকে পরিবারের সংখ্যা বেশি হওয়ায় হিমশিম খেতে হচ্ছে তাদের। যাদের ঘরে এখনো খাবার আছে তারাও দাবি করছে যে তারাও ত্রাণ নেবে, এরকম একটা অবস্থা। আমরা প্রথমে চেষ্টা করছি একেবারেই যারা খাবারের অভাব আছে তাদেরকে অ্যাড্রেস করতে। ধাপে ধাপে আমরা এই যে ওয়ার্ড কমিটির মাধ্যমে সবার তালিকা হলে দিনমজুর, রিক্সা শ্রমিক, সব শ্রেণীর অসহায় মানুষের মধ্যে আমরা ত্রাণটা পৌঁছে দেব। করোনা সংক্রমণের এই সংকটকালে সরকারি ত্রাণের দাবি এখন ভুক্তভোগীদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। চালু আছে চট্টগ্রাম বন্দর, নেই পর্যাপ্ত ট্রাক কাভার্ড ভ্যান, ফলে পণ্য ডেলিভারির গতি বেশ ধীর। এতেই কন্টেনার জট ভয়াবহ হয়ে উঠেছে। পরিস্থিতি মোকাবেলায় কন্টেনার ছাড়াতে নানা অফার দিয়েও আমদানিকারকদের বন্দরমুখী করতে পারছে না কর্তৃপক্ষ। বন্দর ব্যবহারকারীরা আমলাতান্ত্রিক এই জটিলতা দূর করার আহ্বান জানিয়েছেন। চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট।
চট্টগ্রাম বন্দরে বর্তমানে ধারণ ক্ষমতার 15 থেকে 20% বেশি কন্টেইনার জমে গেছে। এই পরিস্থিতিতে বন্দরের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করা রীতিমতো দুরূহ হয়ে পড়েছে। প্রতিদিন 4000 কন্টেইনার জাহাজ নামলে ছাড়া হচ্ছে 500-র মতো কন্টেইনার। আজকে মাত্র 500 থেকে 600 কন্টেইনারের অ্যাসাইনমেন্ট আছে, যেখানে আমরা নর্মাল ডেতে 3000, 3500, 4000 পর্যন্ত টিউজ ডেলিভারি যায়। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে স্বাভাবিক সময়ে পণ্য খালাসের জন্য অপেক্ষমান জাহাজের সংখ্যা থাকে সর্বোচ্চ 5 থেকে 7টি। তবে এখন বন্দরের বহির্নোঙরে অপেক্ষমান কন্টেইনার জাহাজের সংখ্যা 25টির চেয়েও বেশি। সারা দেশে অঘোষিত লকডাউনে থাকায় পণ্য খালাস কম হচ্ছে। আমাদের কন্টেইনার যে ধারণ ক্ষমতা তার থেকে আরও ধরেন 15-20% বেশি আছে। স্বাভাবিক কার্যক্রম করার মতো পরিস্থিতি বন্দরে এখন নাই। তবে বন্দর ব্যবহারকারীরা বলছেন শুধু বন্দর খোলা রাখলে হবে না, দরকার ব্যবসায়ীদের কার্যক্রম পুরোদমে চালু রাখা। চট্টগ্রাম বন্দর যদি কাজ করে থাকে, কিন্তু অন্যান্য ডিপার্টমেন্টগুলো সঠিক সময় সঠিকভাবে কাজ করতে পারে না। বোর্ডের অ্যাক্টিভিটি যদি বন্ধ হয়ে যায় তাহলে দেশের টোটাল অর্থনীতি কোলাপস হয়ে যাবে। অন্যদিকে করোনার এই লকডাউনের মধ্যেও স্বাভাবিক রয়েছে আমদানি রপ্তানি কার্যক্রম, জানালেন কাস্টমস কমিশনার। আমরা চালু রেখেছি আমদানি এবং রপ্তানি দুটোই। যদি ট্রান্সপোর্ট এবং লেবারটা অ্যাভেলেবল হতো তাহলে হয়তো ক্লিয়ারেন্স আর একটু বাড়ত। তবে এই সমস্যার সমাধানে সমন্বয়ের কোনো বিকল্প নেই বলে মনে করছেন বন্দর সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে নিউজ 24 স্পোর্টস। করোনা ভাইরাসের প্রকোপে স্থবির ক্রীড়াঙ্গন, আর সবার মতো বাড়িতে বসে দিনক্ষণ পার করছেন ক্রিকেটাররা। বাংলাদেশ নারী দলের পেসার জাহানারা আলম মনে করেন এই সময়টায় ঘরে থেকেই যত্নবান হতে হবে ফিটনেসের প্রতি। এছাড়া দুঃসময়ে করোনা দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন জাহানারা। আরও জানাচ্ছেন আরিফুল ইসলাম। চাইলেও ব্যাট বল হাতে ছুটে যাওয়ার সুযোগ নেই, উপায় নেই সতীর্থদের সঙ্গে পাল্লা দিয়ে অনুশীলন করার। করোনা প্রকোপে থমকে আছে বিশ্ব ক্রীড়াঙ্গন। বাংলার নারী ক্রিকেটাররা আর সবার মতো 4 দেয়ালে বন্দী। জাহানারা, সালমা, রোমানাদের জাতীয় লিগের খেলাটা স্থগিত। লকডাউন স্পোর্টসের সামনে খেলোয়াড়দের জন্য চ্যালেঞ্জ বটে ফিটনেস ধরে রাখা। বাড়িতে থেকেই করতে হচ্ছে শরীর চর্চা। পেসার জাহানারা মানছেন বিসিবির গাইডলাইন, দৈনন্দিন রুটিনে বেশ পরিবর্তন, তবে সর্বোচ্চ চেষ্টা যতটুকু সম্ভব নিজেকে ফিট রাখা। ট্রেডমিলের কাজটা, রানিং এর কাজটা আমি করতে পারছি না, সুতরাং সিঁড়িতে ওঠা নামা, একটু ভারী জিনিস নিয়ে বা কিছু কুইক স্টেপিং এর কাজ আছে, অনেক কিছু এগুলাই জাস্ট ফলো করছি। কিছু কোরের কাজ করছি, রাবার ব্যান্ডের কাজ করছি, থেরা ব্যান্ড, এগুলাই। প্রপার 100% জিম ওয়ার্ক করেন তাহলে হয়তো ফিটনেসটা ডে বাই ডে ইনক্রিজ হয়, বাড়ে। কিন্তু বাড়িতে বসে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ এর মাধ্যমে আসলে ওইটার ইমোশন হবে না, একটা জায়গায় মেইনটেইন করতে পারবে না। করোনার সংক্রমণে কঠিন সময় পার করছে পুরো বিশ্ব। জীবন মৃত্যুর প্রশ্ন যখন চলে আসে তখন খেলা নিয়ে ভাবনার বিষয়টা যে কারোর জন্য অপ্রাসঙ্গিক। খেলাধুলা বা অন্যান্য কোনো কথাই মাথায় আসছে না, শুধু মাথায় আছে সুস্থ আছি আলহামদুলিল্লাহ, এবং সবাই যেন সুস্থ থাকে, সমাজের সবাই, দেশের সবাই, এমনকি সারা পৃথিবীর সবাই যেন সুস্থ থাকে। করোনা দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন জাহানারা। জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটারের মতে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসা উচিত সামর্থ্যবানদের। মেসেজ দেওয়ার চেষ্টা করেছি যে আমি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি, আপনাদের যাদের সামর্থ্য আছে, যদি একজন দুজনেরও সামর্থ্য থাকে যে তাদেরকে সাহায্য করার, তো আপনারা আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিন। এছাড়া এই দুঃসময়ের মাঝেও মানুষের সেবায় নিয়োজিত চিকিৎসকদের সম্মান জানিয়েছেন জাহানারা। তাদেরকে সাহায্য করার, তো আপনারা। আরিফুল ইসলাম, নিউজ 24। করোনা ভাইরাসের বিপক্ষে লড়াইয়ে নিজের বিশ্বকাপে ব্যবহার করা ব্যাট নিলামে তুলেছেন সাকিব আল হাসান। আজ রাত 10টায় অকশন ফর অ্যাকশন নামের প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে নিলাম। ব্যাটটিকে নিজের অনেক প্রিয় উল্লেখ করে সামর্থ্যবানদের কিনে নেয়ার আহ্বান জানান সাকিব। এরই মধ্যে নিজের প্রতিষ্ঠিত ফাউন্ডেশনে 48 লাখ টাকার বেশি অনুদান জমা পড়েছে বলেও জানান বিশ্বসেরা এই অলরাউন্ডার। আমি আমার ওয়ার্ল্ড কাপে, এই 2019-এর ওয়ার্ল্ড কাপে যে ব্যাটটা ইউজ করেছি, সত্যি কথা বলতে একটু সুপারস্টিশন ছিল বললেও চলে, যে আমি একটা ব্যাট ইউজ করে ওটাতে টেপ লাগিয়ে লাগিয়ে খেলেছি। সো ওটা অকশনে দেয়া হয়েছে, এবং যেটা রাত 10টায় অকশন ফর অ্যাকশন এই পেজ থেকে অকশন হবে।
শুধু ওয়ার্ল্ড কাপই না, আসলে এই ব্যাটটা দিয়ে লাস্ট 1 বছরে প্রায় 1,500-এর উপরে রান করা। সো ব্যাটটা আমার কাছে অনেক বেশি প্রিয়। করোনা ভাইরাস মহামারীতে থমকে গেছে বিশ্ব ক্রীড়াঙ্গন, স্থবির হয়ে পড়েছে বিশ্বের অন্যতম খেলা ক্রিকেটের সব কার্যক্রম। করোনা থাবা কাটিয়ে আবার কখন শুরু হবে ক্রিকেট তা নির্ধারণে বৃহস্পতিবার বৈঠকে বসছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। তবে করোনা পরিস্থিতি ভয়াল রূপ নেয়ায় বৈঠক হবে টেলিকনফারেন্সের মাধ্যমে। 12টি পূর্ণ সদস্য ও 3টি সহযোগী সদস্য দেশ থেকে প্রধান নির্বাহীরা বৈঠকে যোগ দেবেন। স্থবির হয়ে যাওয়া আন্তর্জাতিক সূচি ও অক্টোবরে হতে যাওয়া টি-20 বিশ্বকাপের ভবিষ্যৎ নির্ধারণ সহ ক্রিকেটের সার্বিক অবস্থা যাচাইয়ে এই জরুরি বৈঠক ডেকেছে আইসিসি। ইতিহাসে প্রথমবারের মতো স্টেডিয়ামের নাম সত্ত্ব বিক্রি করতে যাচ্ছে বার্সেলোনা। অর্জিত অর্থের পুরোটাই ব্যয় হবে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে। 1957 সালে চালু হওয়ার পর কখনো এর নাম পরিবর্তন হয়নি। স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার এই স্টেডিয়ামটি পরিচিত ন্যু ক্যাম্প নামে। 2020-21 মৌসুমের জন্য নাম সত্ত্ব বিক্রি করবে কাতালোনিয়ার দলটি। অর্জিত অর্থ দান করা হবে ক্লাবের চ্যারিটেবল ফাউন্ডেশনে। করোনা ভাইরাসের কারণে সংকটের মধ্যে পড়েছে বার্সেলোনা। পরিস্থিতি বিবেচনায় খেলোয়াড় ও কোচদের বেতন কাটার মতো কঠোর সিদ্ধান্ত নিয়েছে ক্লাবটি। বিশ্বব্যাপী করোনা ভাইরাস মোকাবেলায় সম্মুখ সমরে লড়ছেন চিকিৎসক, নার্স আর স্বাস্থ্যকর্মীরা। তাদের সম্মান জানাতে অনুষ্ঠিত হয়ে গেল একটি বিশেষ ওয়ার্ল্ড অনলাইন কনসার্ট। আমেরিকান পপ তারকা লেডি গাগার তত্ত্বাবধানে এই কনসার্টে অংশ নেন বিশ্বের শতাধিক শিল্পী। পিছিয়ে নেই বাংলাদেশের শিল্পীরাও। করোনা যুদ্ধ এবং যুদ্ধ পরবর্তী সময়ে দেশের আপামর প্রান্তিক মানুষের পাশে দাঁড়াতে তৈরি করা হয়েছে আহ্বান সঙ্গীত। এসো সবাই শিরোনামে এ গান ভিডিওতে অংশ নেন দেশের 125 জন স্বনামধন্য ব্যক্তিত্ব। সুকন্যা আমিরের রিপোর্ট। কোভিড-19 বা নভেল করোনা ভাইরাসে আজ বিপর্যস্ত পুরো বিশ্ব। এই মহামারীতে সম্মুখ সমরে লড়ছেন চিকিৎসক, নার্স আর স্বাস্থ্যকর্মীরা। তাদের সম্মান জানাতে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং অলাভজনক সংস্থা গ্লোবাল সিটিজেনের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল বিশেষ একটি অনলাইন কনসার্ট। ওয়ান ওয়ার্ল্ড টুগেদার অ্যাট হোম শিরোনামে কনসার্টটির তত্ত্বাবধানে ছিলেন আমেরিকান পপ তারকা লেডি গাগা। সামাজিক দূরত্ব বজায় রেখে নিজেদের ঘরে বসে এই কনসার্টে অংশ নিয়েছেন এলটন জন, সাম স্মিথ, দ্য রোলিং স্টোন সহ বিশ্বের শতাধিক শিল্পী। চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রেতা ও সরবরাহ কর্মী, ডাক বিভাগের কর্মী সহ এই সংকট সময়ে যারা কঠোর পরিশ্রম করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। তাদের জন্য এই আয়োজন একটি ভালোবাসার চিঠি। সংকট সময়ে দেশ ও দেশের মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাতে এগিয়ে এসেছেন বাংলাদেশের শিল্পীরাও। 125 জন স্বনামধন্য ব্যক্তিকে নিয়ে তৈরি হয়েছে বিশেষ একটি আহ্বান সঙ্গীত এসো সবাই। গান ভিডিওটি ইতোমধ্যে প্রকাশিত হয়েছে গানচিলের ইউটিউব চ্যানেল ও এসো সবাই নামের ফেসবুক পেজে। সুকন্যা আমির, নিউজ 24। সকাল 7টার সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পরীক্ষা না হওয়ায় বাড়ছে সংক্রমণ। প্রতি 10 লাখের সুযোগ পাচ্ছে মাত্র 180 জন। বিপর্যয় ঠেকাতে সক্ষমতা বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। করোনা চিকিৎসায় হাইড্রোক্সিক্লোরোকুইন এবং প্যাভিপিরাভি নিয়ে আশাবাদ। যাচাই বাছাই শেষে শিগগির সিদ্ধান্ত, বলছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। দুঃসময়ে দেশ ও মানুষের পাশে নেই অধিকাংশ ধনাঢ্য ব্যবসায়ী ও অর্থ পাচারকারী। খোঁজ নেই বহু জনপ্রতিনিধির, সমালোচনা বিশিষ্টজনদের। বিশ্বজুড়ে মৃতের সংখ্যা 2.25 লাখ ছাড়ালো। আক্রান্ত 25 লাখের ঘরে। ইতিহাসের সর্বনিম্ন তেলের দাম ও
অভিবাসন স্থগিতের পরিকল্পনা ট্রাম্পের। ভয়াবহ সংকটে পোশাক খাত, দোষারোপ আর সিদ্ধান্তহীনতা থেকে বেরিয়ে আসার পরামর্শ, সুনির্দিষ্ট কর্মপরিকল্পনার তাগিদ বিশেষজ্ঞদের। চট্টগ্রাম বন্দর চালু থাকলেও নেই পর্যাপ্ত পরিবহন, পণ্য ডেলিভারিতেও ধীর গতি, ভয়াবহ হয়ে উঠেছে কন্টেইনার জট। এবং ক্রিকেটের ভবিষ্যৎ নির্ধারণে বসছে আইসিসির বিশেষ বৈঠক, আন্তর্জাতিক সূচি ও টি-20 বিশ্বকাপ নিয়ে আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আর এই ছিল এখনকার আয়োজন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।